সোনালী বউ, সোনালী বউ, কি করছো সোনালী বউ? এই তো আমি। দেখো না, কত সুন্দর একটা পাখিকে কে যেন আহত করেছে। এ নিশ্চয়ই কোনো পাষণ্ড শিকারীর কাজ হবে। আমি ওর আহত জায়গাটা ব্যান্ডেজ করে দিলাম, এখন উঠতে পারবে। খুব ভালো করেছো। দাও, ওকে এখন উড়িয়ে দাও। পাখিকে খোলা আকাশে দেখতেই খুব সুন্দর লাগে। যাও সুন্দর পাখি, এখন নিশ্চিন্তে উড়ে যাও। আর দুষ্ট শিকারী থেকে সাবধানে থেকো। তোমার গুণের জুড়ি নেই সোনালী বউ। আমি তোমার রূপে গুণে সত্যি মুগ্ধ। বারে, তুমি এভাবে বললে আমার লজ্জা করে না বুঝি? শোনো, আমি মাছ নিয়ে হাটে যাচ্ছি, তুমি হাতের কাজগুলো সেরে নাও। আচ্ছা ঠিক আছে, তাই যাও। বাজার করে বাড়ি ফিরছো নাকি জেলে? ঘরে তোমার সুন্দরী বউ অপেক্ষার প্রহর গুনছে, কিন্তু তার অপেক্ষার এই প্রহর যে কোনোদিন আর ফুরবে না, কারণ তুমি আর কোনোদিন বাড়ি ফিরবে না যে। তুই সেই দুষ্টতান্ত্রিক না? তোকে তো আমি ভেড়া বানিয়ে দিয়েছিলাম, তুই আবার এসেছিস আমার সামনে। তুই কি ভেবেছিলি তোর সেই জাদুর প্রভাব কোনোদিন কাটবে না? দেখ, আমি মানুষ হয়ে ফিরে এসেছি। কি ভাবছিস কি করে এটা হলো? শোন তাহলে। গুরুদেব, আমাকে রক্ষা করুন গুরুদেব। তোর এই অবস্থা কি করে হলো? কে করলো তোর এমন হাল? আমি এক পরীর জাদুর পাথর কেড়ে নিয়েছিলাম গুরুদেব, আর তারপর আমার ওই জাদুর প্রভাব থেকে রক্ষা করুন গুরুদেব। যা, মুক্ত করে দিলাম তোকে। তবে মনে রাখবি, তুই কিন্তু আমার শিষ্য। অবশ্যই এর প্রতিশোধ তোকে নিতে হবে। আমি আবার সেই আগের রূপ ফিরে পেয়েছি গুরুদেব। আমি অবশ্যই এর প্রতিশোধ নিব গুরুদেব। আমি এখন তাহলে যাই। আমি সেদিন আমার গুরুদেবের কাছে যেতে পেরেছিলাম, তবে আজ তোকে এমন শাস্তি দেব যে তুই আর কোনোদিন কোথাও যেতে পারবি না। তবে রে দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আমি শয়তানের বড় ছেলে, রাজ হবে এই বোকা জেলে। এবার দাঁড়িয়ে থাক এখানে, সারা জীবন এখানেই শাস্তি পাতুই। আমি চললাম। পাখি ভাই, ও পাখি ভাই, আমাকে চিনতে পারছো পাখি ভাই? কে কে কথা বলছো? আমি জেলে গো, আমি সোনালী বউয়ের স্বামী। অবশ্য আমাকে তুমি চিনবেই বা কি করে? আমি যে এখন গাছ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি আর তোমার সোনালী বউ, তোমরা দুজনেই খুব ভালো মানুষ। তোমাদের কি ভোলা যায়? কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? এক শয়তানতান্ত্রিক তার মন্ত্র বলে আমাকে গাছ বানিয়ে দিয়েছে গো। তুমি আমার একটা উপকার করবে পাখি ভাই? তোমার উপকার অবশ্যই করব, বলো আমায় কি করতে হবে। তুমি আমার খবরটা আমার সোনালী বউকে পৌঁছে দিবে।
নিশ্চয়ই সোনালী বউ খুব চিন্তায় আছে। আমি আজ নিয়ে 3 দিন হলো এখানে গাছ হয়ে আছি। আমি এক্ষুনি যাচ্ছি তোমার সোনালী বউয়ের কাছে। আজ 3 দিন হলো আমার জেলে বাড়ি ফিরছে না। কোথায় আছে, কেমন আছে কিছুই তো জানি না। কোথায় গেলে যে তার দেখা পাবো আর কার কাছে যে তার খবর পাবো তাও জানি না। সোনালী বউ, আমি জানি গো তোমার জেলের খবর। সত্যি? সত্যিই তুমি জানো? তাহলে বলো না তাড়াতাড়ি, আমার জেলে কোথায় আছে, কেমন আছে সে? হাটে যাওয়ার এই বড় রাস্তার মোড়ে তোমার জেলে গাছ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো এক দুষ্ট তান্ত্রিক তার মন্ত্র বলে জেলেকে গাছ বানিয়ে দিয়েছে। এ কি বলছো তুমি? আমার জেলে যদি গাছ হয়ে থাকে তাহলে এখন আমি কি করব? তোমার দুঃখ দেখে আমার খুব কষ্ট হচ্ছে সোনালী বউ, কিন্তু আমি যে তোমার কোনো সাহায্যই করতে পারছি না ভাই। ওদিকে আমার ছানারা না খেয়ে আছে। তোমার অনুমতি পেলে এবার আমি আসি সোনালী বউ। তুমি এবার যাও ভাই, আর তোমাকে অনেক ধন্যবাদ আমার জেলের খবর দেওয়ার জন্য। স্বর্গপুরী, তুমি কোথায় স্বর্গপুরী? আমার এমন বিপদের দিনে তোমাকে যে আমার খুব প্রয়োজন। কি হয়েছে সোনালী বউ? তোমাকে এমন বিমর্ষ লাগছে কেন? আমার যে সব শেষ স্বর্গপুরী। কোনো এক তান্ত্রিক আমার জেলেকে যে গাছ বানিয়ে দিয়েছে। সেই শয়তান তান্ত্রিক তাহলে এবার তোমার ক্ষতি করেছে? আমারই সব দোষ। আমার জন্য জেলে ভাই ওই শয়তানের সাথে শত্রুতা করেছে। এখন আমি কি করব স্বর্গপুরী? আমাকে একটা উপায় বলে দাও। চলো আমরা সবাই মিলে বৃক্ষরানীর কাছে যাই। সেই বলতে পারবে জেলে ভাইকে গাছ থেকে মানুষ বানানোর উপায়। তাহলে চলো তাড়াতাড়ি। আমরা আড়ালে থাকি, তুমি বৃক্ষরানীকে তোমার কথা বলো। বৃক্ষরানী, বৃক্ষরানী, আমায় দয়া করুন বৃক্ষরানী। আমি যে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কে কে তুমি? এখানে কেন এসেছো? এক শয়তান তান্ত্রিক তার মন্ত্র বলে আমার স্বামীকে গাছ বানিয়ে দিয়েছে। আপনি তাকে আবার মানুষ করে ফিরিয়ে দিন। আমি তাকে ছাড়া বাঁচবো না বৃক্ষরানী। তোমার স্বামী আবার মানুষ হতে পারবে, তবে তার জন্য তোমায় যে একটা কঠিন কাজ করতে হবে। আপনি আমাকে বলুন কি কাজ করতে হবে। যত কঠিন কাজই হোক না কেন আমি করতে পারবো। যে কোনো মূল্যে আমি আমার স্বামীকে ফেরত চাই বৃক্ষরানী। তাহলে শোনো, তেপান্তর মাঠের দক্ষিণ কোণে চণ্ডীর বিল। সেই বিলের মাঝে আছে নীল রঙের সঞ্জীবনী পদ্ম। সেই পদ্ম ফুলের মাথায় জমা পানি যদি সেই গাছের গোড়ায় দিতে পারো, তাহলেই তোমার স্বামী আবার মানুষ রূপ ফিরে পাবে। তবে সেই পদ্ম ফুলের পাহারায় আছে এক ভয়ঙ্কর সাপ। তাকে পরাজিত করেই তোমার সঞ্জীবনী পানি পেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ বৃক্ষরানী। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এবার তুমি যাও। তুমি যাও সোনালী বউ, নিজ হাতে ওই পদ্ম ছিঁড়ে আনো। তুমি দাঁড়াও সোনালী বউ, আমি ওই সাপের মোকাবেলা করছি।
চলো তাড়াতাড়ি আমরা জেলে ভাইয়ের কাছে যাই। তুমি এসেছো সোনালী বউ। বন্ধু তোমরাও এসেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধুর বিপদে বন্ধু কি ঘরে বসে থাকতে পারে? আমরা এবার আসি বন্ধু, আমাদের এবার বিদায় দাও। শুভ বিদায় বন্ধু। শুভ বিদায় বন্ধু। আরে আপেলটা তো দেখতে খুব সুন্দর, নিশ্চয়ই এর স্বাদটাও খুব মিষ্টি হবে। আমার যে খিদে পেয়েছে, খাই, আপেলটা খেয়ে নি। আমি কি করছি? কার না কার বাগানের ফল আমি মালিকের অনুমতি ছাড়াই খাচ্ছি। না না, মালিকের অনুমতি ছাড়া ফল খাওয়া একদম ঠিক হবে না। কিন্তু আমি এখন এই ফলের মালিকের সন্ধান কোথায় পাবো? হ্যাঁ, এই ফলটা যেদিক থেকে ভেসে এসেছে সেদিকেই এর বাগান হবে, আর আমি বাগানে গেলে ওই ফলের মালিককে পেয়ে যাব। যাই, মালিকের অনুমতি পেলেই আমি ফলটা খাবো। এই তো পেয়েছি, রাজার বাগানের ফল চুরি। আজ একেবারে হাতে নাতে ধরেছি। আজ কোথায় পালাবে বাবা? এ কি বলছেন? আপনারা কারা? আর আমি ফল চুরি করতে যাব কেন? আমি তো এই ফল নদীতে পেয়েছি। আমাদেরকে চেনো না? আমরা হচ্ছে এই বাগানের পাহারাদার। ফল নদীতে পেয়েছো বলছো? হ্যাঁ, নদীতে মাছ ধরছিলাম, আমার জালে এই ফলটি আটকে ছিল, তাই তো এলাম এর মালিককে খুঁজতে। মাছ ধরতে গিয়ে ফল, তাই না? বুঝি না মনে করেছ? সব তলবাহানা ধরা পড়ার পর সব চোরই এমন তলবাহানা করে। তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি এই ফলটি। আমি শুধু এর মালিককে খুঁজতে এসেছি। মালিককে খুঁজতে এসেছে? চলো, তোমাকে এর মালিকের কাছেই নিয়ে যাব। রাজদরবারে গেলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। রাজামশাই নিজেই এর বিচার করবে। চলো চলো, রাজদরবারে চলো। মহারাজ, এই লোকটা আপনার বাগানের ফল চুরি করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে। চুরি করেছে? তার মানে তো এই যুবক ভীষণ রকমের লোভী। এই যুবক, তুমি জানো না আমার রাজ্যে লোভকারীর কোনো ক্ষমা নেই? আমি লোভকে সবচেয়ে বেশি ঘৃণা করি। বিশ্বাস করুন মহারাজ, আমি মোটেও লোভী নই, আর চুরিও করিনি। চুরি যদি নাই করো তাহলে তোমার হাতে ওই ফল এলো কি করে? গাছের ফলের তো আর হাত পা নেই যে হেঁটে হেঁটে তোমার হাতে চলে আসবে। তাহলে শুনুন মহারাজ, আমি আপনাকে সম্পূর্ণ ঘটনা বলছি। আমি নদীতে মাছ ধরছিলাম, তারপর এই হচ্ছে ঘটনা মহারাজ। কিন্তু আমি আপনার পাহারাদারদের কিছুই বিশ্বাস করাতে পারলাম না। তোমার জন্ম কি পূর্ণিমায় হয়েছে যুবক? আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি আমার জন্ম ঘটনা জানি না, কারণ আমি আমার বাবা মাকেই দেখিনি কখনো। তাহলে বলো, তোমার বাম বাহুতে কি তারকা চিহ্নিত জন্মদাগ আছে? হ্যাঁ, আমার বাম হাতে তারকা চিহ্ন জন্মদাগ আছে। কিন্তু আপনি জানলেন কি করে?
সেই যুবক যার প্রতীক্ষায় আমি 7 দিন ধরে পথে চেয়ে বসে আছি। কিন্তু মহারাজ, আপনি আমার মতো একজন সামান্য জেলের জন্য কেন অপেক্ষা করছেন? তুমি মোটেই সামান্য নও। তুমিই পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে। কোথায় আপনার ছেলে? আমি কোথা থেকে বা তাকে ফিরিয়ে আনবো? শোনো তাহলে। মহারাজ, দেখতে দেখতে তো আমাদের রাজকুমারের বয়স 10 বছর পেরিয়ে গেল। এখন তো তার অস্ত্র শিক্ষার ব্যবস্থা করতে হয়। হ্যাঁ মন্ত্রী, আপনি ঠিকই বলেছেন। আপনি সেনাপতিকে বলে কাল থেকেই রাজকুমারের অস্ত্র শিক্ষার ব্যবস্থা করুন। পিতা, আমাকে রক্ষা করুন পিতা, রক্ষা করুন। কে তুমি? আমার ছেলেটিকে নিয়ে কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি ওই শয়তান জাদুঘরের সাক্ষাৎ কোথায় পাবো? আর আমি সেখানে যাব না। ঘরে আমার সোনালী বউ একে একে আমার পথ চেয়ে আছে। আমি ঘরে না ফিরলে সে যে পাগল হয়ে যাবে। আর তুমি যদি আমার কথা মতো আমার ছেলেকে উদ্ধার করতে না যাও, তাহলে এখান থেকে কোনো দিনই বের হতে পারবে না। ওই অন্ধকার কারাগারে তোমাকে পচে মরতে হবে সারা জীবন। এই, কে আছিস? নিয়ে যা এই অবাধ্য জেলেকে, ওই কারাগারে বন্দি কর ওকে। আপনিই সেই যুবক যে আমার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু আমি কেন? আমি কিভাবে বা আপনার ভাইকে ফিরিয়ে আনবো? আমাদের প্রধান জ্যোতিষীর গণনা অনুযায়ী বাহুতে তারকা চিহ্নিত জন্মদাগওয়ালা এক অচেনা যুবকই পারবে রাজকুমারকে ফিরিয়ে আনতে। আর আপনিই সেই অচেনা যুবক। কিন্তু ঘরে যে আমার সোনালী বউ আমার পথ চেয়ে বসে আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে আপনার সোনালী বউকে আমার কাছে নিয়ে এসে রাখবো। তার কোনো ক্ষতি হতে দিব না। আপনি দয়া করে আমার ভাইকে ফিরিয়ে আনুন। তার জন্য যে আমার মা শয্যাশায়ী হয়ে পড়ে আছে। আপনিই পারেন আমাদের পুরো পরিবারকে বাঁচাতে। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি চেষ্টা করব রাজকুমারকে ফিরিয়ে আনার। এই নাও, এটা তোমার বাবার তলোয়ার। এটা খুব শক্তিশালী তলোয়ার। এটা তোমাকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই জাদুর গালিচা তোমাকে ওই শয়তান জাদুকরের কাছে পৌঁছে দেবে। এটা আমার বাবার তলোয়ার। আপনি চেনেন আমার বাবাকে? সে কথা আরেক দিন বলবো। এবার তুমি এসো, হাতে খুব বেশি সময় নেই। তুই তাহলে চলে এসেছিস, কিন্তু রাজকুমারের কাছে পৌঁছাতে হলে যে তোকে আমার বাধা অতিক্রম করতে হবে। এ কি সেনাপতি মশাই, আপনি এখানে? আপনি তাহলে ওই শয়তানের সাথে হাত মিলিয়েছেন? হ্যাঁ, তা না হলে আমি রাজা হব কি করে? জাদুকর অমর হলে আমিই হবে এই রাজ্যের রাজা, আর রাজা হবে আমার বন্দী। তাহলে তুই হলি আসল শয়তান।
হে শয়তানের পিতা, আমি আপনার সন্তান হিসাবে আজই মধ্যরাতে চন্দ্রোদয়ের সময় এই কিশোরকে বলি দিব এবং আপনার পায়ে সেই রক্ত বিসর্জন দিব, আর আমি অমর হয়ে যাব। তোর সে আশা কোনোদিনই পূরণ হবে না। আজই তো শেষ দিন। আমি তোকে মেরে রাজকুমারকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুই মারবি আমাকে? তার আগে দেখ তোর কি অবস্থা করি। আমাদের মহামান্য রাজামশাইয়ের অনুমতি সাপেক্ষে আমি রাজদরবারের নিয়মিত কার্যক্রম শুরুর ঘোষণা করছি। শুরুতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের মহামান্য রাজা। আপনারা সবাই জানেন আমাদের রাজ্য এবং আমরা সবাই একটি বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আমি জেলের মুখে শুনে এবং তদন্ত করে জেনেছি এই ষড়যন্ত্রের পেছনে হাত ছিল আমাদের সেনাপতির। সেনাপতি জেলের সাথে তলোয়ার যুদ্ধে মৃত্যুবরণ করেছে। বিশ্বাসঘাতকের এতে সঠিক বিচার হয়েছে। আমাদের এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা এবং রাজকুমারকে ওই শয়তান জাদুকরের গুহা থেকে বীরত্ব এবং বুদ্ধিমত্তার সাথে ফিরিয়ে আনায় আমি জেলেকে ধন্যবাদ দিচ্ছি এবং সেই সাথে তার পুরস্কার স্বরূপ তাকে আমাদের রাজ্যের নতুন সেনাপতি ঘোষণা করছি। মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি এবং আজ আপনারা আমাকে যে সম্মান এবং দায়িত্ব দিলেন, আমি ওয়াদা করছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই দায়িত্ব রক্ষা করার চেষ্টা করব। এ কি, তুমি এখানে এমন নির্জনে বসে আছো কেন? আর তোমাকে এত মনমরা এবং চিন্তিত কেন লাগছে? না, তেমন কিছু নয়, তবে কেমন যেন সবকিছু উল্টাপাল্টা লাগছে। মুহূর্তেই জীবনে কত কিছু ঘটে যাচ্ছে। তা অবশ্য ঠিকই বলেছ। এই দেখো না, দুদিন আগেই তুমি ছিলে একজন সামান্য জেলে, আর আজকে তুমি এই রাজ্যের সেনাপতি। দুদিন আগেও আমরা কুড়ে ঘরে ঘুমাতাম, আজ আমরা প্রাসাদে ঘুমাই। তোমার উপরেও এখন কত দায়িত্ব। একেই বলে জীবনের বাঁক। সেনাপতি মশাই, জীবন যখন বাঁক নেয় তখন সবকিছুই এমন উল্টাপাল্টা লাগে। আসলে এসব কিছু নয়। এই দেখো না, আমার হাতে আমার বাবার তলোয়ার, কিন্তু আমি জানি না কে আমার বাবা, আমি জানি না কোথায় আমার জন্ম। ও এই কথা, চলো আমরা গিয়ে জ্যোতিষ বাবার কাছে জিজ্ঞেস করি। তিনিই বলতে পারবে তোমার জন্মের ইতিহাস এবং তোমার বাবা মার পরিচয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একমাত্র তিনিই পারবে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে। চলো যাই। ভেতরে আসতে পারি? ও তোমরা, এসো এসো, ভেতরে এসো। এবার বলো, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে সেদিন আপনার হাত থেকে আমার বাবার তলোয়ার নেওয়ার পর রাতে কিছুতেই আমার ঘুম আসছে না। সারাক্ষণ শুধু মনে প্রশ্ন যাচ্ছে, কে আমার বাবা, কে আমার মা, আর কোথায় বা আমার জন্ম। শোনো তাহলে, তোমার বাবার নাম রুস্তম এবং তোমার মায়ের নাম ফাতিমা। তোমার বাবা ছিল একজন বীর যোদ্ধা এবং এই রাজ্যের সেনাপতি। তোমার বাবা একদিন পিপাসিত হয়ে নদীতে জলপান করতে গেলে সেখানে তোমার মাকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং তারা একে অপরকে বিয়ে করে। তবে কিছু বছরের মধ্যেই তাদের সেই সুখ ফুরিয়ে গেল। তারা দুজনেই চিন্তিত আর আনমনা হয়ে পড়ে, কেননা তাদের সব কিছু থাকলেও কোনো সন্তান সন্ততি ছিল না। একদিন রাতে এই লোকটা তো খুবই অসুস্থ আর অনেক বৃদ্ধ।
এখানে এই গাছের নিচে থাকলে তো ইনি আরো অসুস্থ হয়ে পড়বে। যাই, ওনাকে ঘরে নিয়ে যাই। একে তোমার সাথে এই বৃদ্ধ লোকটা কে, আর কি হয়েছে ইনার? আমি জানি না উনি কে। অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল, তাই ঘরে তুলে আনলাম। দাও, ইনাকে বিছানায় শুয়ে দাও। ওনার গায়ে তো প্রচন্ড জ্বর। তুমি ওনাকে একটু জলপট্টি দিয়ে দাও, আমি রাজবৈদ্যের কাছ থেকে ঔষধ নিয়ে আসি। আপনি কে বাবা? কোথায় যাচ্ছিলেন? আপনি খুব অসুস্থ ছিলেন। আমার স্ত্রী সারা রাত আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তুলেছে। আমি একজন পথিক, পথেই আমার আবাস। নির্দিষ্ট কোথাও যাচ্ছিলাম না। তোমরা খুব সৎ হৃদয়ের মানুষ, তবে তোমাদেরকে দেখে কেন যেন সুখী মনে হচ্ছে না। কি হয়েছে তোমাদের, বলো তো? আসলে বাবা, আমাদের বিয়ের আজ অনেক বছর পার হয়ে গেছে, তবুও এখন আমরা কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। আমাকে এক গ্লাস পানি দে তো মা। এই নে মা, এই পানি তুই পবিত্র অবস্থায় পান করবি, তাহলে তোর মনের আশা পূরণ হতে পারে। তবে তবে কি বাবা? তবে তোকে খুব সাবধানে থাকতে হবে মা। মহান রব তোদের সহায় হন। এবার আমি আসি। বাবা, বলছিলাম যে আমাদের এখানে আর কটা দিন থেকে গেলে ভালো হতো না? না রে মা, আমার যে সেই অনুমতি নেই। খোদা হাফেজ। হক মাওলা। একি, কোথায় গেলেন এই বাবা? ইনি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন, আমাদের জন্য বিধাতার উপহার নিয়ে এসেছিলেন। তারপর কি হলো জ্যোতিষী বাবা? তারপর তুমি তোমার মায়ের গর্ভে এলে, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটে। তোমার জন্ম হয় এক ঝড়ের রাতে, এবং তখনই খবর সেনাপতি সাহেব, আপনার ঘরে ফুটফুটে একটি ছেলে সন্তান এসেছে। এসেছে? হ্যাঁ হ্যাঁ এসেছে, আমার প্রতীক্ষার ফল এসেছে। এই মাত্র জন্ম নিয়েছে সেই সৌভাগ্যবান সন্তান। জটিয়া মটিয়া কোথায় তোরা? আদেশ করুন শয়তানি মাতা। যা, তোরা এক্ষুনি সেনাপতি রুস্তমের বাড়ি যা এবং তার নবজাতককে তুলে নিয়ে আয়। সেনাপতি আর তার বউকে মেরে ফেলবি, যে করেই হোক ওই বাচ্চাকে আমার চাই। যা, তাড়াতাড়ি যা। এই যাচ্ছি শয়তানি মাতা। এই তো সেই বাচ্চা। কে তোমরা? আমার বাচ্চাকে কেন নিতে চাচ্ছ? তোমরা ওকে নিও না। বাচ্চা নিতে দিবি না? তাহলে তুই মর আগে। না, আমি থাকতে তোরা আমার সন্তানকে ছুঁতেও পারবি না। তাহলে তো তোকেও মরতে হবে।
মাবুদ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। কোথায় সেই বাচ্চাটা? কোথায়? ক্ষমা করবেন শয়তানি মাতা, সেনাপতিও তার বউকে মেরে ফেললেও ওই বাচ্চাকে কোথাও খুঁজে পাইনি। না, এ হতে পারে না। তোদের দিয়ে কিচ্ছু হবে না। তোরা এই ছোট্ট একটা কাজ করতে পারলি না, তোদের আর বেঁচে থাকার অধিকার নেই। আমাদের ক্ষমা করে দিন না। ওগো, দেখো দেখো, এখানে একটা বাচ্চা, কত সুন্দর দেখতে। কিন্তু এই বাচ্চা কার? কে বা এর মা বাবা? যাই হোক, এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। বিধাতা আমাদের কোনো সন্তান দেয়নি, তাই আজ ওকে পাঠিয়েছে। এখন থেকে ওই আমার সন্তান। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।